আরে দেখো মেয়ের অবস্থা, লজ্জায় ফর্সা গাল একদম লাল হয়ে গেছে। প্রভা বলল, তাহলে এখন আমার কি করা উচিত? তোর উচিত আমাদের সাথে শিক্ষা সফরে যাওয়া। কিন্তু বাড়িতে কি বলবো? তোকে কিছু বলতে হবে না, আমি আন্টির সাথে কথা বলে নেব। আমি বললে আন্টি ঠিকই রাজি হবে। আচ্ছা, যা ভালো মনে করিস কর। আজ শিক্ষা সফরে যাওয়ার দিন। সকাল সকাল অনুরাধা এসে উপস্থিত হয়েছে প্রভাতের বাসায়। প্রজ্ঞা বেগম অনুরাধাকে ভালো করে পরখ করে নিল। অনেক সুন্দর করে সেজেছে মেয়েটি। আর অন্যদিকে তার মেয়ে প্রভা, যার সাজসজ্জার প্রতি কোনো আগ্রহই নেই, তিনি অনুরাধাকে বললেন, প্রভাকে একটু দেখে রেখো, আগে কখনো তো একা এত দূর যায়নি। তোমার ভরসাতেই কিন্তু ওকে যেতে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি ওর খেয়াল রাখবো। প্রভা ও অনুরাধা যথাসময়ে কলেজে এসে উপস্থিত হলো। কলেজে আসতেই তাদের সাথে আবিরের দেখা হয়ে গেল। আবির প্রভাকে দেখে বলল, তুমি তাহলে শিক্ষা সফরে যাচ্ছ? প্রভা লাজুক হেসে বলল। জি। আবির আর কিছু বলতে যাবে, তখনই সৌভিকের ডাক শুনে অন্যদিকে চলে গেল। সে যেতেই অনুরাধা বলল, আমি আজকেও নোটিস করলাম আবির ভাইয়া তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। অনুরাধার কথায় প্রভা লজ্জায় মাটিতে মিশে যেতে থাকে। এরই মধ্যে তাদের একজন শিক্ষিকা মোছা আনোয়ারা বেগম সেখানে এসে তাদের বললেন, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বাসে উঠে পড়ো, এখনই আমরা রওনা দেব। অনুরাধা ও প্রভা বাসের দিকে যায়। প্রভা বাসে উঠে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। রায়ান পেছন ফিরে তাকিয়ে বলে, আবার ধাক্কা? প্রভা আমতা আমতা করে বলে। সরি। আবার সরি? প্রভা আর কিছু ভাবতে না পেরে দ্রুত বাসে উঠে পড়ে। অন্যদিকে অনুরাধাও তাড়াহুড়ো করে বাসে উঠতে গিয়ে উষ্টাকে পড়ে যেতে ধরে। তখনই হঠাৎ কারো দুটো বাহু তাকে আগলে নেয়। প্রভা অনুরাধাকে পড়ে যেতে দেখে চিৎকার করে বলে ওঠে। অনু। অনুরাধার যান যেন বেরিয়ে যাওয়ার জোগাড়। নিজেকে শূন্যে আবিষ্কার করে সে আলতো করে চোখ খুলতে দেখতে পেল সৌভিককে। দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল। সৌভিক অনুরাধাকে সোজা করে দিয়ে বলে, চোখ কোথায় থাকে তোমার? নাকি শুধু মুখেই চলে? এখনই আমি না ধরলে তো পড়ে গিয়ে হাত পা সব ভাঙতে। ধন্যবাদ। বলে সামনে এগিয়ে যায় অনুরাধা। অনুরাধা ও প্রভা গিয়ে একই সিটে পাশাপাশি বসে পড়ে। রায়ান প্রভার দিকে দেখে কয়েকবার। এর মধ্যে আবিরও বাসে উঠে পড়ে। আবির ও রায়ান দুজনে অনুরাধা ও প্রভার কাছে অবস্থিত একটি সিটে বসে, যেখান থেকে প্রভাকে ভালোভাবেই দেখা যায়। রায়ান বারবার লুকিয়ে লুকিয়ে প্রভাকে দেখছিল। বাস রওনা দেয়। সারা রাস্তায় রায়ান যে কতবার লুকিয়ে প্রভাকে দেখেছে তার কোনো ঠিক নেই। অন্যদিকে প্রভাও কয়েকবার লুকোচুরি তাকিয়েছে তাদের দিকে, তবে সে রায়ানের দিকে নয়, তার চোখ ছিল আবিরের দিকে। এরই মধ্যে একবার তাদের চোখাচোখি হয়ে যায়। দুজনেই দ্রুত চোখ ফিরিয়ে নেয়। দুজনের মনেই ভিন্ন ভিন্ন ভাবনা ঘুরতে থাকে। রায়ান ভাবছে, সাদাসিধা মেয়েটা কি ভাবলো যে আমি হ্যাংলার মতো তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু ও তো আমার দিকে তাকালো। তার মানে কি? রায়ান আবারও তাকালো প্রভার দিকে। এদিকে প্রভা ভাবলো, উনি কি ভাবলেন যে আমি ওনার বন্ধুকে? ছি, আমি আর ভাবতেই পারছি না আমি কি করে এতটা নির্লজ্জ হলাম। বলেই সে নিজেকে গুটিয়ে নিল। রাঙামাটিতে পৌঁছে গেছে সকলে। অনুরাধার সাথে বাস থেকে নামে প্রভা। তাদের পিছু পিছু আবিরও রায়ানও নামে। সৌভিক একটু পরে নামে। শিক্ষকরা তাদের একসাথে থাকতে বলে এবং অনুসরণ করতে বলে। তারা তাই করে। রাঙামাটিতে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে থাকে প্রভা। অন্যদিকে রায়ান ডুবে যায় প্রভার মাঝেই। সৌভিক ব্যাপারটা খেয়াল করে নিজের বন্ধুকে বলে। তুই তো দেখছি প্রেমের সমুদ্রে একেবারে ডুবে গেছিস রে। রায়ান হেসে বলে, এই সমুদ্রের নাম যদি প্রভা হয় তাহলে আমি হাজারো বার এই সমুদ্রে ডুবতে রাজি আছি। তোর রোমান্টিক কথা শুনেই আমি বুঝতে পারছি তুই অনেক ভালো প্রেমিক হবি। তাই যেন হয়। এমন সময় আবির সেখানে উপস্থিত হলো। তার হাতে একটি ডিএসএলআর ক্যামেরা। আবির এসে সৌভিক ও রায়ানকে বলে, কিরে তোরা ঘুরতে এসে এখানে ঘাপটি মেরে বসে আসিস কেন? চল গিয়ে রাঙামাটির সৌন্দর্য ক্যামেরাবন্দি করি। সৌভিক বলল, এই যে এসে গেছেন আমাদের ক্যামেরাম্যান আবির। রায়ান তুই যাবি নাকি? রায়ান প্রভার দিকে তাকিয়েছিল। সৌভিকের কথায় তার ধ্যান ভাঙে। মৃদু হেসে বলে, চলো যাওয়া যাক। যদিও তার যাওয়ার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু আবিরকে খুশি করতে সে রাজি হলো যেতে। কারণ সে না গেলে আবির অনেক কষ্ট পাবে, আর রায়ান নিজের বন্ধুকে কষ্ট দিতে চায় না। রায়ানটা যাওয়ার কিছুক্ষণ পর অনুরাধা এসে প্রভাকে বলল। চল আমরা একটু আশেপাশে ঘুরে দেখি। প্রভা বলে দিল, আসলে আমার যাওয়ার ইচ্ছে নেই রে।
ইচ্ছে নেই বললেই হলো, চল আমার সাথে। এসব বলে এক প্রকার জোর করেই প্রভাকে নিয়ে গেল অনুরাধা। তারা দুজনে মিলে আশপাশটা ঘুরে দেখতে লাগলো। ঘুরতে ঘুরতে হঠাৎ প্রভার সাথে কারো ধাক্কা লেগে গেল। প্রভা চোখ তুলে রায়নকে দেখল। রায়ন স্থির চোখে তার দিকেই তাকিয়ে। প্রভা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকায় রায়ন বলল। আজ সরি বললে না যে? প্রভা কিছু বলতে গিয়েও থেমে গেল। রায়ন প্রভার দিকে একটু ঝুঁকে এসে বলল। তোমার কি আমার সাথে ধাক্কা খেতে খুব ভালো লাগে নাকি? অনুরাধাও প্রভার পাশে ছিল। সে রায়নকে বলল। এই, তুমি আমার বান্ধবীকে কি বলছো? হ্যাঁ, তেমন কিছু না। তাদের কথার মাঝেই আবির চলে এলো সেখানে। আবিরকে দেখে প্রভা হাসি মুখে তার দিকে তাকালো। আবিরও প্রভার দিকে হাস্যজল দৃষ্টিতেই তাকালো, কিন্তু তাদের মাঝে কোনো কথা হলো না। ততক্ষণে সৌভিক সেখানে উপস্থিত হয়ে অনুরাধাকে দেখতে পেল। অনুরাধাকে দেখেই তার মেজাজ বিগড়ে গেল। তার কেন জানি এই মেয়েটাকে সহ্যই হয় না। সৌভিক আবির আর রায়নকে বলল। তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি সামনেও যাবি? আবির বলল। হ্যাঁ চল। রায়ন যেতে চাইল না কিছুতেই। তার ইচ্ছে করছে প্রভার দিকে তাকিয়ে থাকতে। মেয়েটাকে দেখলে সে যে অদ্ভুত শান্তি পায়। অনুরাধা প্রভাকে অন্যদিকে টেনে নিয়ে গেল। তারা যাওয়ার পর সৌভিক এসে রায়নের কাঁধে হাত রেখে বলল। আমার তো মনে হয় এই অনুরাধা নামের মেয়েটা যতদিন আছে ততদিন তোর ভাবিকে নিজের করতে যা পাওয়া হবে না। ভাবিকে পেতে হলে তাকে আগে এদের বন্ধুত্ব ভাঙতে হবে। রায়ন এক বাক্যে বলে দেয়। যদি ওই সাদাসিধে মেয়ে আমার ভাগ্যে থাকে তাহলে ওকে আমি এমনিই পাবো। ওকে পাওয়ার জন্য কোনো ছল ছাতুরি করা বা কারো বন্ধুত্ব ভাঙার প্রয়োজন হবে না। রায়ন ও আবির ছবি তোলায় ব্যস্ত ছিল। সৌভিক একটু আলসে টাইপের, তাই সে অল্পতেই ক্লান্ত হয়ে যায়। এই জন্য সে আর ওদের সাথে না ঘুরে ক্যাম্পাসের কাছে ফিরে আসছিল। এমন সময় হঠাৎ কারো কান্না শুনে সে থেমে যায়। কান্নার আওয়াজ অনুকরণ করে সামনে গিয়ে দেখতে পায় অনুরাধা কাঁদছে। সৌভিকের ভ্রুজোড়া কুঁচকে যায়। সে অনুরাধার কাছে গিয়ে বলে। এভাবে ভাবা করে কাঁদছো কেন? কি সমস্যা তোমার? অনুরাধা কান্না থামিয়ে বলে। অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি প্রভাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? ও তো তোমার সাথেই ছিল। হ্যাঁ, আমার সাথে ছিল, কিন্তু আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। ওই জন্য আমি ওকে এখানে অপেক্ষা করতে বলে ওয়াশরুমে যাই। তারপর এসে থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। কি করব কিছুই বুঝছি না। আমি আন্টিকে কথা দিয়েছিলাম ওর খেয়াল রাখবো। এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি আন্টিকে কিভাবে মুখ দেখাবো? এসব বলে আরও কাঁদতে থাকে অনুরাধা। সৌভিক বিরক্ত হয়ে রাগী গলায় বলে। স্টপ। এভাবে কাঁদলে কেন? সমস্যার সমাধান হবে না। তার থেকে ভালো চলো আমরা আশেপাশে ওকে খুঁজে দেখি। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। এতটা ইউরলেস কেউ কি করে হতে পারে? চলো আমার সাথে স্যারদের জানাতে হবে। এভাবে বসে থাকলে হবে না। আমরা কেউ এখানকার কিছু চিনি না, না জানি তোমার বান্ধবী কোনো বিপদে ফেসে গেছে। তখনই আমির আর রায়নও সেখানে চলে আসে। রায়ন এসে বলে। কার বিপদের কথা বলছিস তুই? সৌভিক তাদের সব কথা খুলে বলে। সব শুনে আবির ও রায়ন দুজনেই ভীষণ ঘাবড়ে যায়। দুজনেই একসঙ্গে ছুট লাগায় প্রভাকে খোঁজার জন্য। প্রভা একটা বড় চা পালিশ গাছের সামনে দাঁড়িয়ে আছে। অনুরাধা তাকে রেখে ওয়াশরুমে চলে যাবার পর সে একা দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিল। এজন্যই আশেপাশে একটু ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে সে একটা বনের মধ্যে ঢুকে পড়ে। তারপর কখন যে বনের গহীনে চলে আসে সেটা বুঝতেই পারে না। আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। এখন এই বনটা তার কাছে পুরো গোলকধাঁধার লাগছে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ঘুরে ফিরে সেই চাপালিশ গাছটার সামনেই আসছে। প্রভার এখন ঢুকরে কাঁদতে ইচ্ছা করছে। এমন সময় হঠাৎ সে সামনে থাকা ঝোপের আড়ালে নড়াচড়ার শব্দ শোনে। সাথে সাথে সে অনেক ঘাবড়ে যায়। না জানি বনের কোন ভয়ানক প্রাণী হবে। প্রভা মনে মনে আল্লাহকে স্মরণ করে। সে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় দেয়। কিছুদের সামনে গিয়ে হঠাৎ গাছের শিকড়ে পা আটকে পড়ে যায়, যার ফলে প্রভার পায়ে চোট লাগে এবং রক্ত পড়তে থাকে। সে গোঙাতে থাকে, বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এমন সময় কেউ তার সামনে এসে হাত বাড়িয়ে দেয়। প্রভা মাথা তুলে দেখতে পায় রায়নকে। বলে ওঠে। আপনি? রায়ন বলে। ভেবেছিলাম তুমি শুধু সাদাসিধা, এখন দেখছি তুমি যতটা না সাদাসিধা তার থেকেও বেশি গাথি। তাড়াতাড়ি আমার হাত ধরে উঠে এসো। প্রভা রায়নের হাত ধরে উঠে পড়ে, কিন্তু তার পায়ে চোট লাগায় ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। রায়ন প্রভার এই অবস্থা দেখে বলে। তোমার কি মিনিমাম কমন সেন্স নেই? কি করে এসব বিপদ বাঁধালে? সরি। আমাকে সরি বলছো কেন? আজ যদি আমি তোমাকে খুঁজে না পেতাম আর তুমি এই বনে হারিয়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো? এত কেয়ারলেস কেউ হয়? সরি।
তুমি সরি বলা বন্ধ করবে? প্রভা আর কিছু বলে না। রায়ান চারপাশে তাকিয়ে বলে, আমিও তো তোমার খোঁজে কোনো কিছু না ভেবেই বনের মধ্যে চলে এলাম। এখন এই বন থেকে বের হব কিভাবে? আপনিও কি রাস্তা ভুলে গেছেন? সেটাই তো মনে হচ্ছে। তাহলে আমাদের কি হবে এখন? তুমি চিন্তা করো না, সাথে সাথে আমি কোনো উপায় বের করছি। তুমি আমার সাথে এসো। প্রভাকে সাথে নিয়ে রায়ান হাঁটতে থাকে, কিন্তু প্রভার পায়ে চোট লাগায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। তার উপর তার পা থেকে অনবরত রক্ত পড়ছিল। এজন্যই রায়ান নিজের টি শার্টের কিছু অংশ ছিঁড়ে প্রভার পায়ে ব্যান্ডেজ করে দেয়, আর কিছু জংলি গাছ এনে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়। তারপরেও প্রভার হাঁটার সমস্যা হওয়ার কারণে প্রভাকে কোলে তুলে নেয়। প্রভা হতবাক হয়ে বলে, এই কি করছেন? রায়ান শান্ত অথচ কড়া গলায় বলে, নো মোর ওয়ার্ডস। আমি আর কিছু শুনতে চাই না। বলে সে প্রভাকে কোলে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে, আর প্রভা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রায়ান প্রভাকে কোলে নিয়ে চলতে লাগলো। অনেক খোঁজার পর রায়ান জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেল এবং প্রভাকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে গেল। তারপর কিছু দূর হেঁটে যেতেই তাদের সাথে দেখা হলো সৌভিক ও অনুরাধার। অনুরাধা প্রভাকে দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বলতে লাগলো, তুই কোথায় চলে গিয়েছিলি প্রভা? জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। রায়ান রাগী স্বরে বলে, এতই যদি চিন্তা হচ্ছিল তাহলে নিজের বান্ধবীর খেয়াল রাখুনি কেন? আজ যদি ওর বড় কোনো বিপদ হয়ে যেত তাহলে এর দায় কে নিত? অনুরাধাও রেগে গেল রায়ানের এমন কথা শুনে। তেতে উঠে বলল, আমার বান্ধবীকে নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না। আর তুমি ওকে কোলে নিয়েছো কেন? নামাও ওকে কোল থেকে। প্রভা বলল, তুই চুপ করো নু, উনি যা করছেন আমার ভালোর জন্যই করছেন। আমার পায়ে চোট লেগেছে। সৌভিক অনুরাধাকে বলল, এই মেয়ে, তুমি কি দিয়ে করা? হ্যাঁ, আমার বন্ধু তোমাদের এত বড় উপকার করলো, আর তুমি ওকে ধন্যবাদ না দিয়ে কথা শোনাচ্ছ? অনুরাধা কিছু বলে না। সে সত্যি অনেক লজ্জিত। আবিরও সেখানে চলে আসে। সে অন্যদিকে প্রভাকে খুঁজতে গিয়েছিল। প্রভাকে সুরক্ষিত দেখে আবির স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, থ্যাংক গড, তুমি একদম ঠিক আছো। প্রভা আবিরের দিকে তাকায়, আবিরও তাকায় প্রভার দিকে। প্রভাকে এইভাবে রায়ানের কোলে দেখে আবিরের মোটেও ভালো লাগে না। প্রভা টেন্টের মধ্যে রেস্ট নিচ্ছিল। তার পাশেই ছিল অনুরাধা। সে প্রভাকে অনেক কথা শোনাচ্ছিল, এভাবে হুট করে বনের মধ্যে ঢুকে পড়ার জন্য। কিন্তু প্রভা সেসব কথায় কান্না দিয়ে আবিরের কথা ভাবতে থাকে। আবিরের চোখে সে নিজের জন্য আজ অনেক দুশ্চিন্তা দেখতে পেয়েছে। প্রভা বুঝতে পারে না এই দুশ্চিন্তার কারণ কি। এছাড়া আবিরের চোখ মুখ দেখে সে এটাও বুঝেছে যে তাকে রায়ানের করে দেখে আবির মোটেও খুশি হয়নি। এইসব ব্যাপার প্রভাকে অনেক ভাবাচ্ছে। তাহলে কি আবিরও প্রভাকে পছন্দ করে? অনুরাধা প্রভাকে চুপ থাকতে দেখে বলে, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। আমি কিছুই ভাবছি না। কি ভাবছিস তুই? আজ আবির ভাইয়ার চোখে আমি আমার জন্য দুশ্চিন্তা দেখেছি। সেটা তো আমিও দেখেছি। আজ তো আমি 100% নিশ্চিত হয়ে গেছি যে আবির ভাইয়া তোকে ভালোবাসেন। তোকে ওই ছেলেটার কোলে দেখে কি পরিমাণ রেগে গিয়েছিল। তুইও ব্যাপারটা খেয়াল করেছিস? করেছি তো। আমার মনে হয় এবার তোকে 2 পা আগাতে হবে। আবির ভাইয়ার মনের কথা বোঝার চেষ্টা করতে হবে তোকে। প্রভা কিছু বলতে যাবে এমন সময় টেন্টের মধ্যে প্রবেশ করে রায়ান। তার হাতে একটা মলম। রায়ান এসে প্রভাকে জিজ্ঞেস করে, তোমার পায়ের অবস্থা এখন কেমন? জি, আগে থেকে ভালো। রায়ান তার দিকে মলমটা বাড়িয়ে দিয়ে বলে, এই মলমটা পায়ে লাগিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এটুকু বলেই রায়ান বেরিয়ে যায়। রায়ান বেরিয়ে যেতেই অনুরাধা বলে, আচ্ছা, ওই ছেলেটা তোর এত কেয়ার করছে কেন রে? প্রভা বলে, আমার মনে হয় উনি খুব ভালো মনের মানুষ, তাই সব সময় আমার সাহায্য এগিয়ে আসেন। আমার কাছে তো ব্যাপারটা অন্যরকম লাগছে। কিরকম? আচ্ছা, এই ছেলেটা তো আবির ভাইয়ের বন্ধু, তাই না? হ্যাঁ। এবার আমি ব্যাপারটা বুঝলাম। কি বুঝলি? আবির ভাইয়াই বোধহয় ওকে পাঠিয়েছে তোকে এই মলমটা দেওয়ার জন্য। তাই? তা নয় তো কি, না হলে ওই ছেলে কি ঠেকা তোর এত কেয়ার করার? আসলে আবির ভাইয়া অনেক লাজুক প্রকৃতির তো, তাই নিজে না এসে তার বন্ধুকে পাঠিয়েছে তোর সাহায্য করার জন্য। এভাবেই নিজের ভালোবাসার মানুষটার খেয়াল রাখছে। প্রভা ভাবতে থাকে অনুরাধার কথাই হয়তো ঠিক। না হলে কেনই বা রায়ান তাকে শুধু শুধু সাহায্য করবে। প্রভা ও অনুরাধা বাইরে বের হয়। একটু পরেই তাদের স্কুলের সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাইরে সেই প্রভাদের সাথে দেখা হয় আবিরের। আবির প্রভাকে দেখে এগিয়ে এসে বলে, তুমি এখন কেমন আছো? জি, ভালো। ওহ, নিজের খেয়াল রাখো। বলে সুন্দর করে হাসি দেয়।
প্রভা সেই হাসির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অনুরাধা তাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এদেরকে পাশাপাশি কত সুন্দর লাগে, একদম রাবনে বানাদে জোড়ি। অনুরাধার ঘোর কাটে সৌভিকের ডাকে। সৌভিক এসে তাদেরকে বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার ম্যাডামরা সবাই খেতে রাখছে। অনুরাধা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, প্রভা চল। আবির প্রভা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। খাবার টেবিলে পাশাপাশি বসে প্রভা ও আবির। অনুরাধা আর সৌভিকও পাশাপাশি বসেছে। রায়ান বসেছে অন্যদিকে। অনুরাধা তো সৌভিককে নিজের পাশে দেখে অনেক বিরক্ত হচ্ছে। বিড়বিড় করে বলছে, ভগবান, তুমি তো জানো এই ছেলেটাকে আমার সহ্য হয় না, তাও কেন বারবার এর সাথেই আমাকে থাকতে হয়। সৌভিক অনুরাধার কথা শুনে বলে, আমারও কোনো ইচ্ছে নেই তোমার পাশে বসার। তুমি চাইলে এখান থেকে উঠে যাও। মামার বাড়ির আবদার যেন, আমি কেন যাব? যেতে হলে তুমি যাও। সৌভিক আর কিছু বলতে গিয়ে থেমে যায়, কারণ স্যার ম্যাডামরা ততক্ষণে খাবার দেওয়া শুরু করেছে। আবির প্রভাকে বলে, তোমার কিছু লাগলে আমাকে বলো। আবিরের এমন ব্যবহারে প্রভা আরও বেশি করে মুগ্ধ হতে থাকে। সে যেন নিশ্চিত হতে থাকে যে আবির তাকে ভালোবাসে। রায়ান দূর থেকে প্রভার দিকেই দেখছিল। প্রভাকে দেখে সে মনে মনে বলে, এত মায়া কেন তোমার মধ্যে? তোমাকে যতই দেখি ততই বেশি করে তোমার মায়ায় ডুবে যেতে থাকি আমি। তোমায় দেখার তৃষ্ণা কমার বদলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তোমাকে যে করেই হোক আমি নিজের করে নেব। খেতে খেতে অনুরাধার গলায় খাবার আটকে যায়। সে কাঁচতে থাকে। সৌভিক অনুরাধার দিকে পানি বাড়িয়ে দিয়ে বলে, এই নাও জল খাও। অনুরাধা পানিটা খেয়ে নিয়ে বলে, তুমি জল বললে কেন? তুমি কি হিন্দু? সৌভিক বলল, হ্যাঁ কেন? আমিও হিন্দু। তো কি করব? তোমার কপালে সিঁদুর পরিয়ে বিয়ে করব? অনুরাধা রেগে গিয়ে বলে, আমি সেটা কখন বললাম? তুমি কি এক লাইন বেশি বোঝো নাকি? সৌভিক হেসে দেয়। অনুরাধার সাথে ঝগড়া করতেও তার কেন জানি খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর সৌভিক নিজেই নিজেকে গালি দিয়ে বলে, আমি এই মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন? কি হচ্ছেটা কি আমার সাথে? অনুরাধা সৌভিকের কথা ভাবছিল। আজ সকালে বাস থেকে পড়ে যাওয়ার সময় সৌভিকই তাকে বাঁচিয়েছে। আবার প্রভাকে যখন খুঁজে পাচ্ছিল না তখন সে কাঁদছিল, তখন সৌভিকই তাকে সামলাচ্ছিল। এখন আবার পানিও খেতে দিল। তাকে এত সাহায্য করছে কেন? অথচ সে সবসময় ছেলেটার সাথে ঝগড়া করে। অনুরাধার মনে বা সৌভিকের জন্য ভালো ধারণা জন্ম নেয়। সে ভাবে, ছেলেটা একটু কড়া কথা বললেও মনের দিক দিয়ে খারাপ নয়। রাঙামাটি থেকে ফেরার সময় পাশাপাশি সিটে জায়গা হলো প্রভা ও রায়ান। রায়ান এতে অনেক খুশি হলেও প্রভার কাছে ব্যাপারটা ভালো লাগলো না। সে চাইছিল আবিরের পাশাপাশি থাকতে। অন্যদিকে সৌভিকের পাশে জায়গা পেয়েছে অনুরাধা। এতে অবশ্য প্রথমে অনুরাধা নাখুশ হয়েছিল। সৌভিকের পাশে বসতেও চাইছিল না, কিন্তু পরে আর কোনো উপায় না পেয়ে বসে গেছিল। তবে বসার পর থেকে সে মুখ লটকিয়াছিল। রায়ান প্রভার পাশে বসে থাকায় কিছুক্ষণ পরপরই সে প্রভার দিকে তাকাচ্ছিল। প্রভার দিকে তাকাতেই অদ্ভুত প্রশান্তি এসে বাসা বাঁধে রায়ানের মনে। সে যেন নিজের মনে খুঁজে পায় স্বর্গীয় সুখ। রায়ান নিজের বুকে বাঁ পাশে হাত দিয়ে খুবই আস্তে বলে, আমি জানি না কখন এবং কিভাবে তুমি আমার এখানে স্থান পেলে, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমাকে আমি কতটা চাই। প্রভা রায়ানকে বলে, ভাইয়া কিছু বললেন? না সাদাসিধা মেয়ে, আমি কিছু বলিনি। প্রভা আর কিছু বলে না। সে পেছনের দিকে তাকিয়ে একবার অনুরাধাকে দেখে নেয়। অনুরাধা তার দিকে অসহায় চোখে তাকায়। অনুরাধার থেকে চোখ ফিরিয়ে সে তাকায় আবিরের দিকে। আবিরও সেই সময় প্রভার দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই প্রভা দ্রুত চোখ সরিয়ে নেয়। আবির প্রভার এই কাণ্ডে বেশ অবাক হয়। আবির ভাবতে থাকে, প্রভা আমার দিকে তাকিয়ে এভাবে চোখ সরে নিল কেন? তাহলে কি ও কোনোভাবে আমায় পছন্দ করে? ব্যাপারটা ভাবতেই হাসি ফুটে ওঠে আবিরের মুখে। ব্যাপারটা তার কাছে অনেক ভালো লাগতে থাকে। আবির বলে, প্রভা যদি আমায় পছন্দ করে তাহলে ব্যাপারটা তো দারুণ হবে। সেই প্রথম দেখার পর থেকে আমি মেয়েটাকে পছন্দ করি। আজ অবধি আমি কখনো ওকে বলতে পারিনি। তখন একটু রাত হয়েছে। বাসের মধ্যে অনেকেই ঘুমিয়ে পড়েছে। সৌভিকেরও ঘুম পাচ্ছিল। এমন সময় সে খেয়াল করে তার কাঁধে কারো মাথা। সৌভিক চমকে ওঠে। নিজের কাঁধের দিকে তাকিয়ে অনুরাধাকে দেখে আরও বেশি চমকে যায় সৌভিক। অনুরাধাকে নিজের এত কাছে থেকে তার স্পন্দন হঠাৎ করে খুব দ্রুত বেড়ে যায়। আগে কখনো কোনো মেয়েকে নিজের এত কাছে দেখেনি সে। সৌভিক চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয়। সে হাঁসফাঁস করছিল, কিন্তু অনুরাধা ঘুমিয়ে থাকায় কিছু করতে পারছিল না। সে চাইছিল না অনুরাধার ঘুম ভাঙাতে। এর মাঝে অনুরাধা হঠাৎ কেসে ওঠে। সৌভিক বুঝতে পারে জানালা খোলা থাকায় হাওয়ার কারণে এমনটা হচ্ছে। তাই সে খুব সাবধানে জানলাটা বন্ধ করে দেয়। অনুরাধা তবুও কাঁদছিল।
সৌভিক খেয়াল করে অনুরাধার গায়ে কোনো ভারী পোশাক নেই, তাই সে আর কোনো উপায় না পেয়ে নিজের ব্যাগ খুলে তার সাথে আনা চাদর জড়িয়ে দেয় অনুরাধার গায়ে। তারপর অনুরাধার দিকে অনিমেষ তাকিয়ে থাকে। ঘুমন্ত অনুরাধাকে কতই না ইনোসেন্ট লাগছে। সৌভিক অনুরাধার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, কে বলবে এই মেয়ে জেগে থাকলে কীরকম ঝগড়া করে? মেয়েটাকে কিন্তু আসলেই অনেক মিষ্টি দেখতে। প্রভা ঘুমিয়ে পড়েছে রায়ানের কাঁধে মাথা রেখে। রায়ান ব্যাপারটাকে অনেক বেশি এনজয় করছে। প্রভাকে নিজের এত কাছে দেখে সে অনেক খুশি। অন্যদিকে আবির দূর থেকে এটা দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। আবির ভাবে যদি প্রভা তার সাথে হয় বসতো তাহলে কতই না ভালো হতো। একটু ভেবেই সে বলে, রায়হানকে আমার মনের কথাটা জানিয়ে দিতে হবে। ওর মনে তো হয় প্রভাকে নিয়ে কোনো অনুভূতি নেই। রায়হান তো আমার ছোটবেলার বন্ধু। ও যখন আমার মনের কথা জানতে পারবে তখন নিশ্চয়ই সাহায্য করবে আমাকে প্রভাকে মিলিয়ে দেওয়ার জন্য। তাছাড়া প্রভাও তো আমাকেই পছন্দ করে। এটা ভেবেই খুশি হতে থাকে আবির। তবে সে তো আর জানে না রায়ানের মনে প্রভাকে নিয়ে অনুভূতি কতটা প্রখর, যেটা দিনকে দিন আরও গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল। অনুরাধার ঘুম হঠাৎ করে ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে নিজের গায়ে চাদর দেখে অবাক হয়, আবার জানলার দিকে তাকিয়েও অবাক হয়, কারণ সে যখন জেগেছিল তখন তো দেখেছিল জানালা খোলা। অনুরাধার নজর যায় সৌভিকের দিকে, সেটা শীতে কাঁপছিল। অনুরাধা হালকা কেশে সৌভিকের দৃষ্টি আকর্ষণ করে বলে, এই চাদরটা কি তোমার? হ্যাঁ। তোমার তো ঠান্ডা লাগছে, তুমি এটা নিতে পারো। না থাক, আমার কোনো সমস্যা নেই। সৌভিকের এই ব্যাপারটা অনুরাধার অনেক ভালো লেগে যায়, কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল সৌভিকের ঠান্ডায় অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু তবুও সে অনুরাধার কথা ভাবছে। অথচ সে কখনো সৌভিকের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলেনি। অনুরাধা এবার চাদরের কিছু অংশ দিয়ে সৌভিকের শরীর ঢেকে দিয়ে বলে, এবার তো ঠিক আছে তাই না? আমারও হলো আর তোমারও। সৌভিক অনুরাধার দিকে তাকায়, অনুরাধাও তাকায় সৌভিকের দিকে। কিছুক্ষণ একে অপরের দিকে এইভাবে তাকিয়ে থাকার পর দুজনেই প্রচণ্ড লজ্জায় আবার চোখ সরিয়ে নেয়। ভোর 6টায় সকলে পৌঁছে যায় চট্টগ্রামে। তাদের কলেজের সামনে এসে বাস থামে। সকলের তাড়াহুড়োর শব্দে প্রভার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে যখন সে বুঝতে পারে সে রায়ানের কাঁধে মাথা দিয়ে রেখেছে, তখন দ্রুত স্বাভাবিক হয়। রায়ানকে বলে, সরি ভাইয়া, ঘুমের মধ্যে কোনো খেয়াল ছিল না তাই। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। প্রভা সৌজন্যসূচক হাসি দিয়ে বাস থেকে নেমে পড়ে। বাস থেকে নামতে সে দেখতে পায় অনুরাধাকে। অনুরাধা সৌভিককে তার চাদর ফিরিয়ে দিয়ে বলে, গতকাল রাতের জন্য ধন্যবাদ, আর আগের সব বেয়াদবির জন্য সরি। আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো ছেলে। সৌভিক হেসে বলে, আমার মা আমাকে তাই বলে যে আমি গুড বয়, কিন্তু তোমার কাছে ব্যাড বয় হয়ে থাকতেই আমার ভালো লাগছিল। প্রভা অনুরাধার নাম ধরে ডাক দেওয়ায় সে আর কথা না বাড়িয়ে সৌভিকের থেকে বিদায় নিয়ে চলে যায়। সৌভিক অনুরাধার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। রায়ান এসে সৌভিকের কাঁধে হাত রেখে বলে, কিরে সৌভিক, ওই ঝগড়ুটে মেয়েটার সাথে রাত কেমন কাটলো? সৌভিক মুখ ফুঁসে বলে ফেলে, বিন্দাস। কি? সৌভিক দ্রুত জিভ কেটে বলে, কি আর বলবো, দুঃখের কথা, মেয়েটা জানাকটাকে একেবারে কুম্ভকর্ণের মতো। ওর নাক ডাকার শব্দ তো আমি রাতে ভালো করে ঘুমাতেই পারিনি। তাহলে একটু আগে হেসে হেসে কথা বলছিলি কেন? সৌভিক প্রসঙ্গ বদলানোর জন্য বলে, আরে তেমন কিছু না। আচ্ছা তুই বল, সারা রাত ভাবির পাশে কেমন কাটলো? আমি তো খেয়াল করছি ভাবি তোর কাঁধে মাথা থেকে ঘুমিয়েছিল। রায়ান গতকাল রাতের কথা ভেবে হাসতে থাকে। গতকাল রাত সত্যি তার কাছে স্বপ্নের মতো ছিল। নিজের ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছিল যে। রায়ানের ভাবনায় ছেদ পড়ে আবিরের ডাকে। আবির দূর থেকে দৌড়ে দৌড়ে তাদের দিকেই আসছিল। রায়ানের সামনে এসে সে হাঁপাতে থাকে। আবির সৌভিক আর রায়ানকে বলে, তোরা সবসময় আমাকে রেখে কি গোপনে কথা বলিস রে? তো আরে এমন কিছু না। রায়ান বলে, তুই জানতে চাস তো আমরা কি কথা বলি? তোর কথা পরে শুনবো রায়ান। আগে তুই আমার একটা গোপন কথা শোন, যেটা আমি তোকে বলতে চাই। তুই আমার সাথে আয়। এখানে বলা যাবে না, এটা তোর আর আমার গোপন কথা। সৌভিক বলে, আমাকে বলা যাবে না? আবির বলে, না, আগে আমি রায়ানকে বলবো, তারপর সবাইকে। এটা বলে সে রায়ানকে নিজের সাথে টেনে নিয়ে যেতে থাকে আর মনে মনে বলে, আজ আমি রায়ানকে প্রভার প্রতি আমার ভালো লাগার কথা বলে দেব। রায়ান নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এই ব্যাপারে। রায়ানের সাথে একটু দূরে আসে আবির। সে রায়ানকে প্রভার প্রতি তার অনুভূতির কথা বলার জন্য আবির আগ্রহে অপেক্ষা করছিল। সে কিছু বলতে যাবে তার আগে রায়ান তাকে বলল, জানিস, তোকেও আমার কিছু বলার ছিল। হ্যাঁ বল। না, আগে তুই বল।
আমার কথা পরে শুনিস, আগে তুই বল। রায়ান ভাবলো এবার সে আবিরকে সব বলবে, তাই সে বলা শুরু করলো। তুই তো আমাকে স্কুল থেকেই চিনিস আবির, তুই তো এটাও জানিস আমি জন্মগত সিঙ্গেল। সেটা আর বলতে, তোর জন্য তো স্কুলে কত মেয়েই পাগল ছিল, প্রতিদিন কত শত লাভ লেটার পেতি, তাও তুই সিঙ্গেল। এর কারণ আমি স্কুলে নিজের পছন্দ মতো কোনো মেয়েকে খুঁজে পাইনি, আমার কাউকে দেখেই পছন্দ হয়নি এজন্য। তবে কলেজে এসে ব্যাপারটা বদলে গেছে। কলেজে এসে আমি প্রথম দিনই একটা মেয়ের প্রেমে পড়ে গেছি। কি সত্যি বলছিস তুই? তাহলে আমাকে এতদিন তার কথা বলিসনি কেন? কে সে মেয়ে? কি হলো বল। তুই তাকে চিনিস, সে আর কেউ নয়, প্রভা। রায়ানের মুখে প্রভার নাম শুনে হকচকিয়ে গেল আবির। অনেক বড় ধাক্কা খেল সে। শেষ পর্যন্ত কিনা তার প্রাণপ্রিয় বন্ধু তার পছন্দের মেয়েকেই পছন্দ করলো। আবির যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। আবিরের এমন ভাবনার মাঝে রায়ান বলতে লাগলো। প্রথম দিন দেখাতেই আমি ওই সাদাসিধা মেয়েটার প্রেমে পড়ে গেছি। রায়ানের কথা শুনে আবিরের অনেক কষ্ট হচ্ছিল, সে কিছু বলতেও পারছিল না। নিজের বন্ধুর মুখে এই কথা শোনার পর কিভাবে সে বলে যে সেও ওই একই মেয়েকে পছন্দ করে। আবিরকে চুপ দেখে রায়ান বলে, কিরে তুই এমন চুপ করে আছিস কেন, কিছু বল। আবিরের খুব কষ্ট হলো, সে নিজের কষ্ট লুকিয়ে হেসে বলে, তোদের একসাথে অনেক ভালো মানাবে, আমি তোদের জন্য অনেক খুশি। হ্যাঁ, এখন শুধু প্রভাকে আমার মনের কথা জানানো বাকি। তাড়াতাড়ি জানিয়ে দে, বেশি দেরি করলে সমস্যা হতে পারে। আমিও সেটাই ভাবছিলাম যে তাড়াতাড়ি ওকে নিজের মনের কথা জানিয়ে দেবো। যাক গিয়ে সেসব কথা, তুই যে আমায় কিছু বলতে চাইছিলি সেটা বলবি না? আবির আমতা আমতা করে বলল, আমার সেরকম জরুরি কিছু বলার ছিল না, আমি বলতে চাইছিলাম যে অনেক দিন তো আমরা কোথাও ঘুরতে যাই না, তাই চল না আজ কোথাও থেকে গিয়ে ঘুরে আসি। রায়ান বলল। বন্ধ হয় না, চল সৌভিককেও আমাদের সাথে নিয়ে নিই। আবির রায়ানের সাথে যেতে লাগলো আর মনে মনে বলল, তোর ভালোবাসার জন্য আমি নিজের ভালোবাসা কোরবানি দিয়ে দিলাম বন্ধু, তুই ভালো থাক, সুখে থাক। আমার কাছে ভালোবাসা থেকে বন্ধুত্বটাই বড়। আমি জানি আমার জায়গায় থাকলে তুইও এই কাজটাই করতি। এখন শুধু আমি এটাই চাইবো যে তোরা সুখে থাক, আমার দুঃখের বিনিময়ে হলেও তোরা সুখে থাক। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কদিন থেকে প্রভা খেয়াল করছে আবির কেমন যেন তাকে ইগনোর করছে। আগে যখন আবিরের সাথে তার দেখা হতো তখন আবির হেসে কথা বলতো, কিংবা কথা বলা না হলেও তার দিকে তাকিয়ে হেসে চলে যেত। কিন্তু ইদানিং দেখা হলে সে অচেনার মতো ভান করে চলে যায়। এই ব্যাপারটা প্রভাকে অনেক মর্মাহত করেছে। তাই সে এই ব্যাপারে অনুরাধার সাথে কথা বলে। অনুরাধা প্রভাকে বলে, আমার মনে হয় আবির ভাইয়া কোনো কারণে তোর উপর রাগ করেছে, তোর সরাসরি ওনার সাথে এই বিষয়ে কথা বলা উচিত। কিন্তু কোনো কিন্তু না, তুই তো আবির ভাইয়াকে ভালোবাসিস, তাহলে কেন এমন করছিস? তোকে তো আর আমি প্রপোজ করতে বলছি না, তুই শুধু গিয়ে জানতে চাইবি উনি তোকে কেন এড়িয়ে চলছে। আর এখন তুই কথা না বললে ব্যাপারটা যদি আরও খারাপ হয়ে যায় তাহলে? প্রভা অনুরাধার কথায় যুক্তি খুঁজে পায়, তাই সে ঠিক করে নেয় আজ কলেজ ছুটির পর আবিরের সাথে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। আজ কলেজ ছুটির পর প্রভা আবিরের মুখোমুখি হলো। আবিরকে নিজের থেকে একটু দূরে দেখে সে বলল, ভাইয়া একটু থামুন, আপনার সাথে আমার কথা আছে। আবির দাঁড়িয়ে যায়। প্রভা হাস্যোজ্জ্বল মুখে তার কাছে গেলেও সে খুব রাগী স্বরে বিরক্তির ভঙ্গিমায় প্রভাকে বলে, যা বলার তাড়াতাড়ি বলো, আমার বেশি সময় নেই। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? কেন আমি তোমার উপর রাগ করতে যাব কেন? কে হো তুমি আমার? না সেটা না, কিন্তু শোনো, আমার সাথে এসব ন্যাকামো করতে এসো না। তোমাদের মেয়েদের এসব ন্যাকামো আমার সহ্য হয় না। ছেলেরা একটু হেসে কথা বললেই তোমরা অনেক কিছু ভেবে নাও, তাই না? আমার থেকে দূরে থাকবে, তোমাকে আমার একদম সহ্য হয় না, অসহ্য মেয়ে কোথাকার। প্রভা ফ্যালফ্যাল করে আবিরের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না আবির কেন তাকে এইভাবে অপমান করছে। সে তো এমন কিছু বলেনি। আবির আবারও বলে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দূর হও আমার চোখের সামনে থেকে, গেট লস্ট। প্রভা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। প্রভা যাওয়ার পর আবিরেরও অনেক খারাপ লাগে। আবির বলে, সরি এসবের জন্য। আজকের পর তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করবে, আর আমি এটাই চাই। প্রভা যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন হঠাৎ করে তার সাথে কারো ধাক্কা লাগে। প্রভা চোখ তুলে তাকাতেই রায়ানকে দেখতে পায়। রায়ান প্রভার চোখে জল দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। উদ্গ্রীব হয়ে জানতে চায়, তুমি কাঁদছো কেন সাদাসিধা মেয়ে, কি হয়েছে তোমার? প্রভা কিছু না বলে চলে যাচ্ছিল। তখন রায়ান প্রভাকে আটকে বলে, বলে যাও তুমি কাঁদছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? আমাকে শুধু তার নাম বলো, যে তোমার চোখের জল এনেছে আমি তাকে ছাড়বো না। কেউ কিচ্ছু বলেনি, আমার পার্সোনাল প্রবলেম এটা।
রায়ান প্রভার মন ভালো করার জন্য বলে, তুমি কি আমার সাথে পার্ক দেখতে যাবে? আমার কাছে 2টো টিকিট আছে। না, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না জন্যই তো তোমায় নিয়ে যেতে চাইছি। ওখানে গেলে দেখবে মন ভালো হয়ে যাবে। প্রভা যেতে না চাইলেও রায়ানের জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা অনেক আনন্দ করে, অনেক রাইডে চড়ে। রায়ান প্রভাকে তার পছন্দের ফুচকা সহ আরও অনেক খাবার খাওয়ায়। এসবের কারণে প্রভার মন ভালো হয়ে যায়। প্রভাকে খুশি দেখে রায়ানেরও অনেক ভালো লাগে। রায়ান প্রভাকে জিজ্ঞাসা করে। এখন তুমি খুশি তো? প্রভা হ্যাঁ বললে রায়ানের অনেক ভালো লাগে, তার নিজেকে সার্থক মনে হয়। এরপর তারা দুজনে ফিরে যায়। যার পথে প্রভার দেখা হয় অনুরাধার সাথে। প্রভা আর রায়ানকে একসাথে দেখে তো অনুরাধা অবাক হয়। রায়ান প্রভাকে অনুরাধার কাছে রেখে চলে যায়। অনুরাধা প্রভাকে বলে, তুই রায়হান ভাইয়ের সাথে কি করছিস? তোর তো আবির ভাইয়ের সাথে থাকার কথা ছিল। ওনার নাম আর নিবি না আমার সামনে। কেন, কি হয়েছে? প্রভা অনুরাধাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তো অনুরাধা অনেক রেগে যায়। বলে, ওই আবিরের বাচ্চাকে তো আমি গোবর জলে ডুবাবো, তোকে শুধু শুধু এত অপমান করলো। আমি তো ওকে ভালো ভেবেছিলাম, এখন দেখি ও জাত বজ্জাত। ওর থেকে তো সৌভিক আর রায়হান ভাইয়া অনেক ভালো। আমরাই মানুষ চিনতে ভুল করেছি। আচ্ছা বাদ দে এসব কথা। আজকের পর থেকে আমি ওনার থেকে দূরে থাকবো। ওনার প্রতি সব অনুভূতিগুলোকেও মুছে ফেলার চেষ্টা করবো আমি। এটাই ঠিক হবে। আর সামনে তো কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, তুই এটাই মন দে। আমি নৃত্য দেব, তুই কিন্তু গান দিবি। গান? আর আমি? হ্যাঁ, নাটক করিস না তো। আমি জানি তুই অনেক ভালো গান করিস। আচ্ছা ভেবে দেখবো। প্রভা আজ একাই কলেজে এসেছে, কারণ অনুরাধা তার এক আত্মীয়র বিয়ের জন্য আজ কলেজে আসেনি। প্রভার অনুরাধা ছাড়া আর তেমন কোনো বন্ধুবান্ধব না থাকায় সে আজ অনেক চুপচাপ ছিল। কলেজ ছুটির পর প্রভা যখন একা যাচ্ছিল তখন রায়ান তাকে দেখে ফেলে। প্রভাকে একা যেতে দেখে সে এগিয়ে এসে বলে, কি হয়েছে সাদাসিধা মেয়ে? তুমি একা কেন? আজ তোমার বান্ধবী আসেনি? প্রভা সংক্ষিপ্ত জবাব দেয়। না, আসেনি। তুমি একা যেতে পারবে তো? রায়ানের এমন প্রশ্নে প্রভা অবাক হয়। সে একটু সাদাসিধে হতে পারে, কিন্তু তার মানে তো এই নয় যে সে ছোট বাচ্চা যে সে একা কলেজে যেতে পারবে না। রায়ান প্রভাকে বলে, তোমার সমস্যা হলে বলতে পারো, আমি তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসি। প্রভা বলে, আমি একাই যেতে পারবো ভাইয়া, আপনাকে কষ্ট করে আমায় পৌঁছে দিতে হবে না। রায়ান আর কিছু বলে না, কিন্তু প্রভার জন্য তার চিন্তা হতে থাকে। তাই সে প্রভার বারণ করার পরও গোপনে প্রভার পিছু নাই। প্রভা সেটা বুঝতে পারে না। রায়ানের সন্দেহই আজ সত্যি হলো। প্রভাকে আজ কিছু শয়তান ছেলে ঘিরে ধরলো মাঝ রাস্তায়। তারা প্রভাকে টিটকারি মেরে বলল, কোথায় যাচ্ছ সুন্দরী? প্রভা হঠাৎ করে খুব ভয় পেয়ে যায়। কয়েকটা ছেলে তার কাছে আসতে যাবে, তখনই রায়ান সেখানে চলে আসে। সবাইকে হুঙ্কার দিয়ে বলে, যদি কেউ ওকে স্পর্শ করে তাহলে তার হাত আমি ভেঙে ফেলবো। প্রভা হতবাক হয়ে যায়। রায়ান এসব ছেলেকে মেরে তাড়িয়ে দেয়। মারামারি করতে গিয়ে রায়ানের হাতে আঘাতের সৃষ্টি হয়। প্রভা সেটা লক্ষ্য করে বলে, ভাই আপনার হাতে ক্ষত তৈরি হয়েছে, আমার ব্যাগে ফার্স্ট এইড আছে, আপনি একটু বসুন। রায়ান চুপচাপ প্রভার কথা শোনে। প্রভা রায়ানের হাতে ব্যান্ডেজ করার পর রায়ান প্রভাকে রাগে সুরে ধমকে বলে, এই জন্য আমি তোমার সাথে আসতে চেয়েছিলাম, তুমি তো আমার কথা শুনলে না। দেখলে তো কত বড় বিপদ হতে যাচ্ছিল। প্রভা বলল, তবুও তো আপনি আমায় বাঁচাতে এগিয়ে এলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাগ্যটা ভালো না হলে কি হতো বলো তো? আমিও সেটাই ভাবছি। প্রভার কথা শুনে রায়ান বলে, বাকি পথ আর তোমায় একা যেতে হবে না, চলো আমি তোমায় পৌঁছে দেব। আচ্ছা ভাইয়া। অনুরাধা আজ এসেছে তার খালাতো বোনের বিয়েতে। সে আজ বেশ খুশি। অনুরাধা তার কিছু কাজিনের সাথে আড্ডা দিচ্ছিল। তাদেরই মাঝে একজন বলে ওঠে, আজ বিয়েতে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ছেলে আসবে, আমরা সেখান থেকে নিজেদের বয়ফ্রেন্ড খুঁজে নিতে পারবো। আরও কিছু কাজিন তাদের তালে তাল মেলায়, কিন্তু অনুরাধা নিশ্চুপ ছিল। আজ হঠাৎ কেন জানি তার সৌভিকের কথা খুব মনে পড়ছে। অনুরাধা নিজেও বুঝতে পারছে না তার সাথে এসব কী হচ্ছে, তার কেন মনে পড়ছে সৌভিকের কথা। এর মাঝে অনুরাধার এক কাজিন তাকে অন্যমনস্ক দেখে বলে, কি রে অনু, তুই তো চুপচাপ কেন? অনুরাধা বলে, এমনি, আমার আসলে একটু রেস্ট দরকার, আমি রুমে যাচ্ছি। রাতের দিকে বিয়ের সময় পাত্রপক্ষ এসে হাজির হয়। অনুরাধা তখনও ঘুমাচ্ছিল। অনুরাধার ছোট বোন অনুষ্কা এসে তার ঘুম ভাঙায়। অনুরাধাকে বলে, দিদি তুমি এখনো ঘুমাচ্ছ কেন? বর এসে গেছে তো, চলো গিয়ে অনুরাধা দ্রুত উঠে বসে এবং নিজের বোনের সাথে বর দেখতে যায়। বর দেখতে গিয়ে তো অনুরাধা ভীষণ অবাক হয়, কারণ বর পাত্রের মাঝে সৌভিকও ছিল।
সৌভিকও অনুরাধাকে দেখে অনেক অবাক হয়। আসলে বড় হলো সৌভিকের মামাতো ভাই। দুজনে একে অপরের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। অনুরাধার এক কাজিনের কথায় সে অনেক বিরক্ত হচ্ছিল, কারণ সে তাকে বিয়েতে উপস্থিত বিভিন্ন ছেলের রূপের বর্ণনা দিচ্ছে। একটু পরে সে সৌভিককে দেখিয়ে দেখিয়ে বলে, ওই দেখ ছেলেটা কি হ্যান্ডসাম, দেখে তো মনে হচ্ছে দারুণ। অনুরাধা মুখ বাঁকিয়ে বলে, তোর রুচির তারিফ না করে পারছি না। এই ছেলের মধ্যে এমন কি পেলি? কেমন পাটকাঠির মতো চেহারা। আরে কি অন্ধ নাকি? ভালো করে দেখ ছেলেটা কি সুদর্শন। আমি তো একই প্রপোজ করব আজ। অনুরাধা খুব জেলাস হতে থাকে তার কাজিনের মুখে এমন কথা শুনে। অন্যদিকে সৌভিককে তার চাচাতো ভাই অনুষ্কাকে দেখিয়ে বলল, দেখ সৌভিক, এই মেয়েটা অনেক সুন্দরী না? আমার পাশে খুব মানাবে বল। সৌভিক অনুষ্কাকে দেখে বলে, কোথায় সুন্দরী? ওই মেয়েটা তো একদম ভালো না, দেখেই কেমন ঝগড়ুটে লাগছে। তোর চয়েস খুব খারাপ। তুই কচু জানিস, মেয়েটাকে ভালো করে দেখ, অনেক মিষ্টি দেখতে। আমার মা তো এমন মিষ্টি একটা মেয়েকেই তার বৌমা হিসেবে দেখতে চায়। তাই আমি ভাবছি মেয়েটার সাথে গিয়ে কথা বলবো, ওর ফোন নাম্বার নেব, তারপর। এই থাম, বেশি আগানোর দরকার নেই, নাহলে আমি কাকাকে কিন্তু সব বলে দেব। তুই এমন কেন রে? আমি এমনই। দেখবি তোর কপালে ডাইনি বউ জুটবে সৌভিক, যে তোকে জ্বালিয়ে মারবে, তোর রক্ত চুষে খাবে। সৌভিক অনুরাধার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তথাস্থ। বিয়ে সমাপ্ত হওয়ার পর সৌভিক অনুরাধার কাছে যায়। অনুরাধা একাই দাঁড়িয়েছিল। সৌভিককে নিচের দিকে আসতে দেখে হঠাৎ করেই অনুরাধার হৃদস্পন্দন আগের তুলনায় অনেক বেড়ে যায়। সে নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে যায়। সৌভিক অনুরাধার পাশে এসে বলে, হ্যালো। হ্যাঁ দাদা, কিছু বলবে? সৌভিক অনুরাধার মুখে দাদা ডাক শুনে খুব রেগে যায়। বলে, তুমি আমাকে দাদা বলছো কেন? আমি তোমার কোন জন্মের দাদা? এভাবে বিয়ে বাড়িতে আমি ঝগড়া করতে চাই না। আমার কোন জন্মের দাদা না হলেও তো তুমি আমার এই জন্মের সিনিয়র। আগে তো কখনো সম্মান দেখিয়ে কথা বলনি, তাহলে আজ এমন কেন বলছো? অনুরাধা কি বলবে কিছু বুঝতে পারে না। সৌভিক অনুরাধাকে বলে, আমি তো এখানে কিছুই চিনি না, আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিবে? অনুরাধা বলে, আমার সাথে আসুন। সৌভিক অনুরাধার পেছন পেছন যায়। একটু দূরে যেতেই সৌভিক হঠাৎ করে নিজের পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে অনুরাধার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আমি তোমায় ভালোবাসি অনুরাধা। তোমায় এটা শুনে অদ্ভুত লাগতে পারে যে যেই ছেলেটা সব সময় তোমার সাথে ঝগড়া করে সে কিভাবে তোমার প্রেমে পড়ল। বিশ্বাস করো, এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। কখন কিভাবে তোমার প্রেমে পড়লাম এটা আমি বলতে পারবো না। শুধু এটাই বলতে পারবো যে আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো তো? অনুরাধা অনেক দুঃসাহসিক একটা কাজ করে ফেলে। সৌভিকের প্রশ্নের কোনো জবাব না দিয়ে সে সরাসরি সৌভিককে কিস করতে শুরু করে, তাও আবার ঠোঁটে। সৌভিক অনুরাধার এমন আচরণে হতবাক হয়ে যায়। অনুরাধা সৌভিককে বলে, তোমার ঠোঁটের স্বাদ অনেক মিষ্টি। আমি শুনেছিলাম যখন আমরা কাউকে কিস করার পর আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, তার মানে আমরা তাকে ভালোবাসি। এই জন্যই তোমাকে ভালোবাসি কিনা সেটা পরীক্ষা করে নিলাম, আর এর উত্তর হলো আমিও তোমায় ভালোবাসি। সৌভিক অনেক খুশি হয়। সে অনুরাধাকে নিজের অনেক কাছে টেনে নিয়ে কিস করতে থাকে আর বলে, আজ থেকে তুমি শুধু আমার। বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যেই। সময় যেন সব কিছু বদলে দেয়। সময়ের অবর্তমানে এখন অনেক কিছুই ঠিক তেমনি বদলেও গেছে। সৌভিক অনুরাধার সম্পর্ক যতদিন যায় গভীর হয়েছে। এদিকে প্রভার মনের অবস্থারও পরিবর্তন হয়েছে। একসময় আবিরের জন্য তার মনে অনুভূতি ছিল, কিন্তু এখন সেসব অনুভূতি সরে গেছে রায়ানের দিকে। কারণ প্রভা তার প্রতি রায়ানের কেয়ার দায়বদ্ধতায় এসবে মুগ্ধ গেছে। যদি সে রায়ানকে তার অনুভূতির কথা জানাতে পারেনি, কিন্তু আজ জানালো নিজের বান্ধবী অনুরাধাকে। সব শুনে অনুরাধা অনেক বেশি খুশি হয়ে গেল। প্রভাকে বলল, তুই অনেক ভালো একজনকে বেছে নিয়েছিস প্রভা। প্রথম দিকে আমার রায়হান ভাইয়া, সৌভিক সবার সম্পর্কে খারাপ ধারণা ছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ওরা আসলে কত ভালো। তুই চাইলে আমি সৌভিককে বলবো রায়হান ভাইয়াকে তোর ব্যাপারে বলতে। প্রভা লজ্জা পেয়ে গিয়ে বলে, তোর এমন করতে হবে না, সময় হলে আমি নিজেই গিয়ে বলবো। এমন সময় সৌভিক চলে এলো সেখানে। এসে অনুরাধার দিকে তাকিয়ে মুচকি হাসলো। অনুরাধাও হাসলো তাকে দেখে। প্রভা তাদের দিকে চলে যেতে উদ্যত হলো, কারণ ইতিমধ্যে সে তাদের সম্পর্কের ব্যাপারে জানে। শুধু প্রভা নাই, কলেজের সবাই কম বেশি জানে। ঝগড়া দিয়ে শুরু হওয়া সম্পর্ক একটু বেশি গভীর হয়। সৌভিক আর অনুরাধা কলেজে এত ক্লোজ থাকে যে তাদের বিষয়টা জানতে
সবাইকে খুব বেশি বেগ পেতে হয়নি। প্রভাকে অবশ্য অনুরাধা নিজেই বলেছিল প্রিয় বান্ধবী বলে কথা। প্রভাকে চলে যেতে দেখে অনুরাধা বলে, কোথায় যাচ্ছিস তুই? থাক না এখানে। প্রভা হেসে বলল, তোরা একটু একান্তে সুন্দর সময় উপভোগ কর, আমি আসছি। অনুরাধা লজ্জা পেল। সৌভিক হেসে তার হাত ধরল। অনুরাধা কিছুটা লজ্জা পেয়ে বলল, এভাবে হুটহাট হাত ধরো কেন? কেউ দেখলে কি ভাববে? আমি তো সারা জীবনের জন্য এই হাত ধরতে চাই, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলে অনুরাধার অনেক কাছে চলে এলো সৌভিক। অনুরাধা বলল, আরে কি করছো? সৌভিক নেশাতুর কণ্ঠে বলল, আমার ঠোঁটে উত্তেজনা তৈরি হয়েছে, তোমায় চুমু না খাওয়া পর্যন্ত এ উত্তেজনা কমবে না।